ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণ পর শপথ যোগ দিয়েছেন শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। পরপর গুলি করা হয় মনিরুলকে। যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে প্রকৃত কারণটা জানাতে পারবো। এমপি আনার হত্যা তদন্তে এবার কলকাতার খাল থেকে একাধিক হাড় উদ্ধার। পরিচয় শনাক্তে পাঠানো হলো ফরেন্সিকে। ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা বাবু 7 দিনের রিমান্ডে। সময় চেয়ে সাবেক আইজিপি বেনজিরের স্ত্রী কন্যাদের দুদকে চিঠি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর অনুশাসন, প্রতি বছর সম্পদের হিসাব নেয়ার পরামর্শ। আপনি রিটায়ারমেন্টের পরে একটা বাড়ি মানে একটা অ্যাপার্টমেন্ট তো ভালো জায়গায় কিনতে পারার কথা না। 5টি নির্দেশনাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে নির্মোহ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বললেন বিএনপির মতো বিচারহীনতার সংস্কৃতি তৈরি করতে চায় না আওয়ামী লীগ। রাজধানীর মতিঝিলে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ। ফাঁকা গুলি, জমি নিয়ে 2 আবাসন ব্যবসায়ীর দীর্ঘদিনের বিরোধ বলছে পুলিশ। করের বোঝা চাপিয়ে লুটপাটের ছক কষা বাজেট প্রত্যাখ্যান বিএনপির। কালো টাকার ঢালাও দায় মুক্তির সমালোচনা মির্জা ফখরুলের। টি-20 বিশ্বকাপে কিছুক্ষণ পর ভারত পাকিস্তান মহারণ। আসরে টিকে থাকার মিশনে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বাদ সাধতে পারে বৈরী আবহাওয়া। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনে কিছুক্ষণের মধ্যে শুরু হবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। একই সাথে শপথ নিতে পারেন মন্ত্রিসভার 30 সদস্য। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 থেকে 8টার মধ্যে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধান সহ অংশ নিয়েছেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। আমন্ত্রণ জানানো হয়েছে 8,000 অতিথিকে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সার্ক নেতারাও। এরই মধ্যে ভেন্যুতে পৌঁছেছেন অতিথিরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি ভবনের আশপাশে বন্ধ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন। বিমানের পাশাপাশি ওড়ানো যাবে না ড্রোন বা ফানুসও। ভারতের অবিসংবাদিত নেতাদের তালিকায় এখন নরেন্দ্র মোদি। 2014 সালে চমক লাগিয়ে যে সফলতা শুরু হয়েছিল, সেই জনপ্রিয়তায় একে একে পেছনে ফেলেছেন সবাইকে। মুসলিম বিদ্বেষ আর কৃষক আন্দোলনের মতো ইস্যুতে সমালোচনাও পিছু হটাতে পারেনি মোদিকে। টানা তৃতীয় মেয়াদে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীর মসনদে। 2014 সালে যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসেন, তখন কে ভেবেছিল ভারতের রাজনীতির ইতিহাস বদলাতে যাচ্ছেন তিনি। নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়ে এবার স্পর্শ করলেন জওহরলাল নেহরুর রেকর্ড। এবারের লোকসভা নির্বাচনে গেরুয়া রং কিছুটা ফিকে হলেও শরিকদের নিয়ে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এর আগে 2 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিজেপি। এবার 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু করলেও ফলাফলে বড় ধাক্কা খান মোদি। তবে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান তার নেতৃত্বাধীন এনডিএ জোটের কল্যাণে। সব হিসাব নিকাশ মিলিয়ে এবারও প্রধানের দায়িত্বে থাকছেন মোদি। সমমনা দলগুলোকে নিয়ে এই জোট গঠনকেই মোদির সফলতা হিসেবে দেখছেন ভক্ত সমর্থকরা। ধর্মনিরপেক্ষ দেশের নেতা নির্বাচিত হলেও ব্যক্তিজীবনে কট্টর হিন্দুত্ববাদী মোদি। টানা 2 মেয়াদে জড়িয়েছেন নানা বিতর্কে। ধর্মকে এজেন্ডা বানিয়ে করেছেন নির্বাচনী প্রচারণাও। গেল 10 বছরে ধর্মভিত্তিক কট্টরপন্থা আর বিভাজনের নীতিতে সফল মোদি। অনেকেই বলছেন বিরোধী রাহুল গান্ধীর মরণ কামড় আর ধর্মীয় বিতর্কের জেরেই এবার নির্বাচনে ম্লান মোদি সাম্রাজ্য।
বেকারত্ব কিংবা কৃষক আন্দোলনের মতো বিতর্ক থাকলেও গেল 10 বছরে বহির্বিশ্বে ভারতের অবস্থানকে শক্তিশালী করার অন্যতম কারিগর নরেন্দ্র মোদী। বিশেষত সামরিক সক্ষমতার দিক থেকে ভারতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার শাসনামলে বেড়েছে পশ্চিমা বিনিয়োগ। G7, G20-র মতো ফোরামগুলোতে ক্রমে শক্তিশালী হয়েছে দিল্লির অবস্থান। 70-এর দশকে হিন্দুত্ববাদী রাজনীতিতে পথ চলা শুরু মোদীর। 2001 সাল থেকে টানা 4 বার নির্বাচিত হন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2014 সালে প্রথম লোকসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেন। তাক লাগানো সে সাফল্যের ধারাবাহিকতা বজায় আছে এবারও। অনিক রহমান, যমুনা নিউজ। সহকর্মী পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল মনিরুল হত্যার তদন্তে চলছে চুলচেরা বিশ্লেষণ। হত্যাকারী পুলিশ সদস্য কাউসার জিজ্ঞাসাবাদে দিচ্ছেন এলোমেলো তথ্য। তাই এখনই হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে চাইছেন না তদন্তকারী কর্মকর্তারা। তবে সিসিটিভির ফুটেজে দেখা যায় ডিউটি খাতা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যার এক পর্যায়ে ফিলিস্তিন দূতাবাসের বাইরে গুলি করে মনিরুলের মৃত্যু নিশ্চিত করে কাউসার আলী। আদালতে তোলার পর 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তাকে। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে কনস্টেবলকে আটক করে গুলশান থানায় নেওয়া হয়। তবে হঠাৎ নিজ সহকর্মীর উপর কেন এমন গুলিবর্ষণ, পুলিশ এখনও স্পষ্ট তথ্য দেয়নি। যদিও ধারণা করা হচ্ছে ডিউটির লকশিট নিয়ে মনিরুল কিছু একটা বললে কাউসার তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করত এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করত। কাজেই এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। কী কারণে ঘটছে এটা আমরা আসলে তদন্ত না করে বলতে পারতেছি না। তদন্ত চলছে এবং যিনি ঘটিয়েছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে প্রকৃত কারণটা জানাতে পারবো। এ ঘটনায় আহত জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ স্থিতিশীল আছেন, এমনটা জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল। একই সাথে তার চিকিৎসার খরচ পুলিশ ও সরকারকে বহন করার দাবি পরিবারের। হাতে যেটা লেগেছে সেটা মাইনর, পেটে যেটা লেগেছে সেটা আসলে পেটে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়েছে, কিন্তু তেমন কোনো মেজর কোনো ইনজুরি হয়নি। এ ঘটনায় নিহত মনিরুলের বড় ভাই মাহবুবুল হক বাদী হয়ে অভিযুক্ত কাউসারকে আসামি করে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর বিকেলে আসামিকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করে সিএমএম কোর্টে তোলা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনারুল আজিম আনার হত্যা তদন্তে এবার উদ্ধার হলো একাধিক হাড়। সকালে কলকাতার বাগজোলা খাল থেকে সেসব উদ্ধার করা হয়। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে অপহরণ মামলায় আদালতে হাজির করা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে প্রথমবার কোনো মানুষের দেহাবশেষ উদ্ধার করল কলকাতা সিআইডি। সকালে এই মামলার অন্যতম আসামি সিএমকে নিয়ে তল্লাশি অভিযানে নামে গোয়েন্দা কর্মকর্তারা। কয়েক ঘন্টা ভাঙড়ের সাতুলিয়া এলাকায় করা হয় খোঁজাখুঁজি। উদ্ধার অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় ভারতীয় নৌবাহিনীর ডুবুরি দল ও কলকাতা পুলিশের ডিএমজি দল। উদ্ধার করা হয় বেশ কিছু হাড়। সিএমের দাবি, উদ্ধারকৃত হাড়গুলো এমপি আনারের। কলকাতা পুলিশ জানিয়েছে ফরেনসিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে এগুলো আসলে কার। এর মধ্যে সেসব পাঠানো হয়েছে ল্যাবে। এদিকে আনার হত্যায় জড়িত সন্দেহে আটক ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর সম্পৃক্ততা পেয়েছে ডিবি। অপহরণ মামলায় তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সময় চেয়ে দুদক বরাবর আবেদন করলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী এবং 3 কন্যা। দুদক গত 22 এপ্রিল বেনজির, তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শুরু করে অনুসন্ধান। পরে গত 23 মে বেনজিরের 83টি দলিল জব্দ এবং 33টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিতের নির্দেশ দেন আদালত। 26 মে স্ত্রীর নামে 119টি দলিল ও গুলশানে একই দিনে কেনা 4টি ফ্ল্যাট জব্দের নির্দেশও দেন। ফ্রিজ করা হয় 23টি কোম্পানির শেয়ার। এসব সম্পদের উৎস জানতে 6 জুন বেনজির আহমেদ এবং স্ত্রী কন্যাদের 9 জুন তলব করে দুদক। বেতন ভাতা যত, সম্পদ এর চেয়েও কয়েক শত গুণ বেশি। বেনজিরের মতো প্রশাসন, পুলিশে এমন কর্মকর্তার সংখ্যা নেহায়েত কম নয়।
প্রশাসনের সৎ হিসেবে পরিচিত সাবেক আমলারা বলছেন, চাকরি করে অস্বাভাবিক সম্পদ অর্জন সম্ভব নয়। জনপ্রশাসন মন্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন, বলেছেন প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নতুন করে অনুশাসন দিয়েছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব জমা দেয়া এবং এর যাচাই বাছাইয়েও আসছে পরিবর্তন। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। সরকারের শীর্ষ একজন কর্মকর্তা চাকরি জীবনে কত সম্পদের মালিক হতে পারেন? পে স্কেল অনুযায়ী মাসে তার বেতন ভাতা 1,15,000-এর মতো, আর পেনশনের হিসাব কষলে সর্বোচ্চ সম্পদের পরিমাণ 1.5-2 কোটি টাকা হতে পারে বলে ধারণা দিয়েছেন সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। একজন সচিব বা সিনিয়র সচিব বা ধরেন আইজিপি সব মিলেই ধরেন এটা 1,10,000 থেকে 15 বেশি, আবার প্রভিডেন্ট ফান্ড কাটে। যদি কুঞ্জুস অবস্থায় রাখে তাইলে এটা 50-এর বেশি হওয়ার কথা না। তো 50 আর 75 1 কোটি 1.5 লাখ টাকা হইলে আপনি রিটায়ারমেন্টের পরে একটা বাড়ি মানে একটা অ্যাপার্টমেন্টও তো ভালো জায়গায় কিনতে পারার কথা না। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। অথচ আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আয়ের চেয়ে কয়েক শতগুণ সম্পদের মালিক হয়েছেন। একই সময়ে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের শত কোটি টাকার সম্পদের তথ্য চাউর হয়েছে। পুলিশে প্রশাসনে এমন কর্মকর্তার সংখ্যা কম নয়, যাদের সম্পদ বেতন ভাতার চেয়ে শতগুণ বেশি। জনপ্রশাসন মন্ত্রী বলছেন, কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পদের অস্বাভাবিক তথ্যে দুর্নীতি রোধে নতুন করে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তারা কিভাবে কাজ করবে দুর্নীতিমুক্তভাবে, তার কিন্তু 5টি নির্দেশনাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে নির্মোহ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। কে কোন পদে ছিল, কে কার আত্মীয়, এগুলোর পরিচয় দেখা যাবে না। দুর্নীতি দমন কমিশনে কেউ প্রভাব বিস্তার করবে না। দুর্নীতির বিরুদ্ধে এমন অনুশাসনের পরও প্রশ্ন আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ জমা এবং এর যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে। সরকারি কর্মচারীরা যে তাদের কি সম্পদ আছে নাই সেটা প্রতি বছর মানে এটা দাখিলের ব্যবস্থা থাকা উচিত। সেগুলো আবার দেখতে হবে। মনে করেন দাখিল করলো, আপনি বস্তা খুললেন না, তো তাইলেও কোনো লাভ হইল না। সরকারি যে চাকরি আইন 5 বছর পর পর তারা তাদের সম্পদের এটা জমা দেবে। দেখা গেছে যে এরকম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তো সেটাও কিন্তু আমাদের অভিযোগগুলো আসে, অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ডিপার্টমেন্ট প্রসিডিং হয়। দুর্নীতিতে লাগাম ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর এর প্রক্রিয়ায় পরিবর্তনও আনছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অ্যানুয়াল পারফরমেন্স অ্যাপ্রেজাল রিপোর্ট, তো এসিআর যেটা আছে এটা চেঞ্জ করে আমরা একটু ডেভেলপ করতে যাচ্ছি। সততার বিষয়টা যদি প্রশ্নবিদ্ধ হয়, সেখানে কি আছে না আছে, জিনিসগুলো আরও সুন্দরভাবে চলে আসবে। এটা আরও ডিজিটালাইজড, কম্পিউটারাইজড হয়ে যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুর্নীতিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে গত 5 বছরে প্রশাসনের 350 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক নয়, এমনটা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির কারণে তাদের বিচার হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে দলের এক যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। জনসমর্থন না থাকায় বিএনপির পক্ষে আর আন্দোলন করা সম্ভব নয় বলেও মনে করেন এই নেতা। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সাথে যৌথ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। উত্তোলনের একটা সংক্ষিপ্ত 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা জানান দলের সাধারণ সম্পাদক। আমাদের সবচেয়ে বড় আয়োজন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের দুর্নীতির বিচার না করলেও আওয়ামী লীগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করতে চায় না। বেনজিররা, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। তারা আওয়ামী লীগের লোক নয়। একজন পুলিশ অফিসার আর একজন সেনা অফিসার, তারা দুর্নীতি করছে। কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে। বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ শান্তি সমাবেশ চালিয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলন তারা করতে পারবে না, কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত নয়,
সেই আন্দোলন এই দেশে কখনো সফল হয় না। প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে নেতাকর্মীদের দলীয় কার্যালয়মুখী হবার নির্দেশও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অফিসমুখী হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জমি নিয়ে দুই আবাসন ব্যবসায়ীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল, সেই বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, এক পক্ষের লোকজন একটি সাদা প্রাইভেট কার নিয়ে একটি দোকানের সামনে গিয়ে থামে। গাড়ি থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। পরে ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছে এক ব্যক্তি, তার হাতে পিস্তল। কে কাকে অপহরণ করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়েছে পুলিশ। আহত কমপক্ষে ৩০ জন। পুলিশ জানিয়েছে, দুপুরে ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে নির্বাচনী পরবর্তী সহিংসতার মামলায় গ্রেফতার করা হয়। এরপরই ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা থানা ঘেরাও করে, ছুড়ে ইটপাট কেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে পুলিশ। ৩০ মিনিটের মতো চলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। আহতদের মধ্যে রয়েছেন ৭ পুলিশ সদস্য। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি দেখলাম কয়েকজন লোক থানার সামনে আসলো, যেটা ইট ছুড়লো, এরপরে পুলিশরা আবার আক্রমণ করলো। মহসিন শিখদের নামে একটা লোকের ধরে নিয়ে আসে বলে ওই জায়গার ওই অঞ্চলের লোকজন এসে ওই থানার পাশে দাঁড়াইছে। তারপরে উত্তেজনা, তারপরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ব্যাংক থেকে সরকারের অধিক পরিমাণের ঋণ নেয়ার প্রবণতার সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। তাদের মতে, ব্যাংক থেকে সরকার এত বিপুল পরিমাণ ঋণ নিলে তার নেতিবাচক প্রভাব পড়বে বেসরকারি বিনিয়োগে, কর্মসংস্থান তৈরির উদ্যোগেও ব্যাঘাত ঘটবে। সকালে জাতীয় সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের নানা বিষয়ের উপর আলোকপাত করেন। প্রস্তাবিত বাজেটে ঘাটতি অর্থায়নে সরকার ব্যাংকিং খাত থেকে ১,৩৭,০০০ কোটি টাকা ঋণ নিতে চায়। সংসদ সদস্যরা বলেন, প্রতি বছর ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। এভাবে চলতে থাকলে অর্থবছর শেষে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ। ব্যাংক থেকে এত বিপুল পরিমাণ ঋণ না নেওয়ার পরামর্শ দেন তারা। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায়, সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। সরকারের উচিত ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন একাধিক সংসদ সদস্য। বাজেট ব্যবহার করার সক্ষমতা একটি বড় বিষয়। অনেক সময় আমরা দেখেছি অনেক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থাকে, কিন্তু তারা ব্যবহার করতে পারে না। সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নেন ৭ জন সংসদ সদস্য। এরপরেও মাননীয় স্পিকার, একটি কথা আছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়ানো কল্পনার ফানুস, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট ঋণ ও কর নির্ভর। লুটপাটের জন্য জনগণের পকেট কাটার বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বলেন, দেশ বিরোধী গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে বিএনপি। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। দামি নির্বাচনের মাধ্যমে দামি সংসদ বানিয়েছে এমন একটা সরকারের পক্ষে বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত বাজেটে নতুনভাবে লুটপাটের ছক কষা হয়েছে, যেখানে আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি হালাল করার ধান্দাবাজির বাজেট। এই বাজেটে দেশের অর্থ নতুনভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে।
আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। অভিযোগ করেন লুটপাটের জন্যই কর ও ঋণ নির্ভর বাজেট দেওয়া হয়েছে, যেখানে সাধারণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে প্রতারণা করা হয়েছে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন, অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রায়ী অবস্থা, এর উপর বাজেটে করের বোঝা। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট, কালো টাকা ধারাও দায় মুক্তি হয়েছে। এই দেউলিয়া সরকারের উপরে কার আস্থা হবে ঋণ দিতে? সরকার কঠিন শর্তের বিদেশি হার্ড লোনের দিকে আরও ঝুঁকে পড়বে, আটকে পড়বে আরও গভীর ঋণ ফাঁদে। দেশ কার্যত দেউলিয়াত্বের দিকে এগিয়ে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বিএনপি শাসনামলের সঙ্গে বর্তমান অর্থনৈতিক অবস্থার তুলনাও করেন। ব্যারামের সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে সেটাকে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল। আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইটস হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি, যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। বিএনপি মহাসচিব বলেন, রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোডম্যাপ নেই প্রস্তাবিত বাজেটে, নেই কর্মসংস্থান সৃষ্টির কোনো দিক নির্দেশনাও। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কর্পোরেট ট্যাক্স যোগ করলে জমি রেজিস্ট্রেশন ব্যয় প্রায় 30% দাঁড়াবে। নতুন বাজেটে এটিকে 7 ভাগে নামিয়ে আনার দাবি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। বক্তব্য রাখেন রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বলেন, রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখবে, এতে অপ্রদর্শিত অর্থ তৈরি হবে না। দাবি, কর আরোপের কারণে আবাসন খাত ঝুঁকির মুখে পড়েছে। বিপদ আরও বাড়িয়েছে নির্মাণ সামগ্রীর চড়া দাম, ফলে অনেক মানুষের হাতে মাসিক আবাসন কিস্তি দেওয়ার টাকা নেই। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে প্রসঙ্গে তিনি বলেন, আবাসন খাতে কালো টাকা সাদা করতে না পারলে এসব অর্থ বিদেশে চলে যাবে। কোনো ফ্ল্যাট দ্বিতীয়বার বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ব্যয় কমানোর দাবি জানিয়েছেন রিহাব নেতারা। আমরা মেইনস্ট্রিম ইকোনমিতে সরকারও চাচ্ছে, যারা আবাসন সেক্টরের সাথে জড়িত তারাও এটা চাচ্ছে যে ধারার সাথে সংযুক্ত হোক। এই অর্থ যদি আপনি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এই টাকা তো পাচার হয়ে মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। শেষ হয়েছে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলার ভোট গ্রহণ। চলছে গণনা কাজ। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকাল 4টা পর্যন্ত। বরিশালের গরু নদীতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেছে পুলিশ। খুলনার পাইকগাছাতেও উত্তেজনা দেখা গিয়েছে। এছাড়া বরগুনার পাথরঘাটা ও বাগেরহাটের মোংলায়ও অনিয়মের অভিযোগ উঠেছে। গৌরনদীর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে একসাথে প্রবেশের চেষ্টা করেন শতাধিক ভোটার। পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ছাত্রলীগ নেতা সহ 2 জনকে। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক প্রার্থীর এজেন্টের সাথে তর্কে জড়ান অপর প্রার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানেও পুলিশ লাঠিচার্জ করে। বেলা 12টার দিকে খুলনার পাইকগাছার রারুলি ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে উত্তেজনা দেখা দেয়। চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, তার সমর্থকদের মারধর করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রের বাইরে গোলমাল হলেও ঘটনার সময় ভেতরে ভোট নেওয়া চলছিল। এদিকে উপজেলা নির্বাচনে রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকার কারণেই ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ইসির বিবেচ্য হল শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। আজ মাঠে গড়াবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। সুপার সানডের বিগ ম্যাচে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান সবকিছুর বিবেচনায় ফেভারিট ভারত। এই ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবার ঝুঁকিতে পড়বে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে রোহিত শর্মার দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তো বটেই, বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিটও ভারত। আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি সব ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে আছে দারুণ ছন্দে। অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দুঃস্বপ্নের মতো। র্যাঙ্কিংয়ে 6 নম্বর দলটি নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারেই হেরে বসেছে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। সুপার 8-এ যাওয়ার জন্য ভারতের বিপক্ষে ম্যাচে বাবরদের জয়টা খুবই জরুরি। পরিসংখ্যানে বিরাট রোহিতদের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। অতীতের 12 দেখাতে ভারত জিতেছে 9টিতে আর 3টিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে এ ম্যাচে বাগড়া দিতে পারে বেরসিক বৃষ্টি। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের রায় স্থগিত করেনি চেম্বার আদালত। এ নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে 4 জুলাই। রোববার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গত 5 জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা হয় যথাযথ রুল করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 30% কোটা ইস্যুর সুরাহা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। হাইকোর্ট ডিভিশন যেহেতু রায় দিয়েছেন, দিয়ে ওটাকে রুল অ্যাবসলিউট করেছেন, আমরা আজকে গিয়েছিলাম চেম্বার জাজে। উনি বলছেন যে 4 তারিখে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে। আর বলছেন যেহেতু এখনো রায় বাইর হয়নি, অতএব এটা নিয়ে কোনো কিছু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওনারা 4 তারিখ শুনানি করবেন। দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো এখন টিকে থাকার লড়াই করছে এমন দাবি মালিকদের। তাই কমিশন বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা। বলেন, সারা দেশের 525টি ফিলিং স্টেশনের মধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সমস্যা নিয়ে মতবিনিময় সভায় সব তুলে ধরেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসেশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর। হিসেব অনুযায়ী সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনের সংখ্যা 525টি। তবে হঠাৎ করে স্টেশনগুলোতে গ্যাসের জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। পাম্পে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিম্নে ধরে রাখতে হয়। প্রেশার নাই হিসাবে এখন আমরা খুবই একটা ভোগান্তির ভিতরে আছি বা খুব কষ্টের ভিতরে আছি। আমরা গেলে বলে গ্যাস নাই, গ্যাস দেয় না, অথচ দেখা যাচ্ছে যে ওই ট্রাকগুলো গ্যাস নিচ্ছে কোম্পানিতে চালানোর জন্য। 3টা পাম্প চেঞ্জ করেছি, এখন পর্যন্ত আমি পরিপূর্ণ গ্যাস পাচ্ছি না। গ্রাহকদের এমন ভোগান্তির বিপরীতে নিজেদের অবস্থান জানান দিতে দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ব্যবসা বাঁচিয়ে রাখতে কমিশন বৃদ্ধির বিকল্প নেই বলে জানান তারা। সিএনজি স্টেশনের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় মতবিনিময় সভায়। ধরেন যে আমার মেশিনের প্রোডাকশন পার আওয়ার হওয়ার কথা 500 মিটার কিউব, সেখানে আমার হচ্ছে 100-150। সেক্ষেত্রে দুই দিকে ইম্প্যাক্ট পড়তেছে। একদিকে কিন্তু আমার ইলেকট্রিসিটি কস্ট কিন্তু যাচ্ছে, মেশিন রান করতেছে, আমার এনার্জি কিন্তু লস হচ্ছে, সেটা আমার হোক দেশেরই লস হচ্ছে। বিষয়টা এরকম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারহান নূর বলেন, অন্যান্য এলাকার তুলনায় শিল্প এলাকায় সিএনজি স্টেশনের প্রেসার বেশি থাকে, কিন্তু বর্তমান অবস্থায় ফিলিং স্টেশন চালিয়ে নেওয়া কঠিন। 2017 সাল থেকে 2024 সাল এই 7 বছরের ব্যবধানে যেই মার্জিন বৃদ্ধির দাবিটা ছিল, সেটা আমরা বৃদ্ধি করে আমাদের দাবিটা 3 টাকা 50 পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। তখনও সরকার এই ব্যাপারে এগ্রি করেছে যে হ্যাঁ, বিদ্যুতের মূল্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা করার ব্যবস্থা করব, সমন্বয় করার ব্যবস্থা করব। কিন্তু সেটা দুর্ভাগ্যজনক হলো সত্য, যেটা আজ পর্যন্ত সেটা আমাদের হয়নি। বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে 1 টাকা 60 পয়সা এবং বর্তমান কমিশনের পরিস্থিতি বিবেচনায় 3 টাকা 50 পয়সা বৃদ্ধি করার দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। প্রত্যেকটা স্টেশনেরই দাবি হলো মার্জিনটাকে আমাদের সমন্বয় করতে হবে, আদারওয়াইজ আমাদের বিজনেস করা যাবে না। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। সরাসরি যাচ্ছি আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात
अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। দর্শক, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল, আমরা সেটিতেই ছিলাম সরাসরি। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।